বলছেন আইপিএল এর ফর্ম বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে মুস্তাফিজকে, বিসিবি কি ফিজের এনওসির মেয়াদ বাড়াবে? সাইফুল বারী টিটু বদলে দিতে চান দেশের ভঙ্গুর ফুটবল কাঠামো, পেয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের বড় দায়িত্ব। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে ম্যান সিটি, আর্সেনাল বায়ার্ন মুখোমুখি। স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আইপিএল এর ফর্ম বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে মুস্তাফিজকে, তবে সেটা যেন ফলস কনফিডেন্স না হয় সেটা নিয়েও সতর্ক থাকতে বলেছেন নির্বাচক হান্নান সরকার। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ, মুস্তাফিজের এনওসির মেয়াদ কি বাড়াবে বিসিবি? নাইয়ান মিন জসিমের রিপোর্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ 18 কোটি মানুষের মাত্র একজন প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, যিনি কিনা আবার পারফরমেন্স দিয়ে ঠিকই আলো কেড়ে নিচ্ছেন। এখন পর্যন্ত 4টা ম্যাচে 9টা উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক কিন্তু সেই মুস্তাফিজুর রহমান, এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বলটাও কিন্তু মুস্তাফিজুর রহমান দিয়েছেন। তার এই পারফরমেন্সে সবচেয়ে বেশি যারা খুশি হবেন তাদের মধ্যে একজন হচ্ছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। এরকম একটা পারফরমেন্সের পর ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে গিয়ে মুস্তাফিজ ভালো করবে সেই মানে শিওরিটিটা কি আসলে পাচ্ছেন মানে এই পারফরমেন্সের পর, নাকি মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় একটু গ্যাপ থেকেই যাচ্ছে? আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে টেকনিক্যালটা বিষয়, চেন্নাইয়ের পক্ষে মুস্তাফিজ 4টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ কোন ভেন্যুতে খেলেছে চেন্নাইতে। যে উইকেটটা হচ্ছে কিছুটাই মানে মুস্তাফিজ কেন্দ্রিক। আমি বলবো যে মুস্তাফিজ হেল্প করার জন্য যতটুকু দরকার, একটু গ্রিপ করার জন্য একটু টার্ন করবে, স্পিনাররা টার্ন পাবে, বা ওই জিনিসটা মুস্তাফিজ যেটা দরকার সেটা পাচ্ছে চেন্নাই উইকেট থেকে। আপনি যদি দেখেন, আমি বলছি না মুস্তাফিজ খারাপ করেছে বা খারাপ করবে, মুস্তাফিজ আরেকটা ম্যাচ কিন্তু খেলেছে চেন্নাইয়ের বাইরে, যেখানে কিন্তু আবার একটু এক্সপেন্সিভ হয়েছিল, যেখানে একটু বড় রানের খেলা হয়েছিল। সো চ্যালেঞ্জটা কিন্তু থাকছে। আমি বলছি না কন্ডিশনের জন্য সে ভালো করছে, বাট এই কনফিডেন্সটা তার কাজে লাগবে। তবে মানে চেন্নাইয়ের বাইরে যখন খেলতে যাবে তার সামনে যে চ্যালেঞ্জটা আসবে সেটা জয় করাটা তার জন্য জরুরি হবে। বিকজ ওয়ার্ল্ড কাপ বা আইসিসির ইভেন্টগুলো আমরা জানি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার সম্ভাবনা বেশি। বাট একটা জিনিস আমরা সবসময় একটা কথা আগে বলতাম বিভিন্ন সময় উইকেটের কারণে, সেটা হলো ফলস কনফিডেন্স। সেই ফলস কনফিডেন্সটার জন্য আমরা আবার নিয়ে নিই এখান থেকে, তাহলে সমস্যাটা হবে। তার ব্যাকহ্যান্ড যে স্লট ডেলিভারি গুলো, একই সঙ্গে ইয়র্কার, সবকিছু মিলে এবারের আইপিএল এ তার স্কিলের কোনো উন্নতি আপনার চোখে পড়ছে কিনা? আসলে টেকনিক্যাল মেজর কোনো চেঞ্জ না হলো, যেই অস্ত্রগুলো তার রয়েছে, ভেরিয়েশনের অস্ত্রগুলো, লাইন লেন্থ হিট করার যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো চমৎকারভাবে ইউজ করেছে আইপিএলে এবং সেটাতে সাকসেস পেয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টের সবচেয়ে বড় যে পাওয়াটা মুস্তাফিজের, সেই ভেরিয়েশন বা যে ডেলিভারিগুলো সে করতে চায় সেগুলো করে কনফিডেন্সটা পেয়েছে। মানে অ্যাজ এ এক্স ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর না এক্স ক্রিকেটার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মুস্তাফিজুর রহমানকে কি মনে হচ্ছে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ হবে, নাকি ওই যে আইপিএল এর মতো জায়গায় থেকে উন্নতির অনেক বেশি জায়গা থাকবে? কি মনে হচ্ছে? আইপিএলে কিন্তু মুস্তাফিজ এর আগেও ভালো করেছে, তারপরে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট ভালো করেনি, এটা অতীতে রয়েছে এরকম রেকর্ড। তো সেই জায়গা থেকে বাংলাদেশ টিমে যদি সেটা মনে হয় যে তাকে এসে ভালো করার ক্ষেত্রে, সেটা 2টা ম্যাচও হতে পারে, আমি বলবো না 5টা ম্যাচে খেলতে হবে, সেরকম কিছু যদি চিন্তা ভাবনা করতে চাই সেরকম করা যেতে পারে। আরেকটা হতে পারে, আমরা যেহেতু জিম্বাবুয়ে সিরিজের পরে আমাদের ওয়ার্ল্ড কাপ টিম চলে যাবে, সেখানে কিছু প্লেয়ারকে যদি আমরা দেখার চিন্তা ভাবনা থাকে, মুস্তাফিজকে যদি ব্রেক দেওয়ার প্রয়োজন মনে করে টিম ম্যানেজমেন্ট, আমরা যদি মনে করি সেখান থেকে সেটাও করা যাবে। সো আমি এটার মধ্যে টোটালি একটা ডাউট একটা স্টেজে রয়েছে, বাট আমি সেটা আমরা সিলেকশন প্যানেল যখন বসবো, সবার লজিকগুলো যখন দাঁড় করানো হবে, তখন আমরা একটা স্টেজে আসতে পারবো। পাশাপাশি বোর্ডের জালাল ভাই থেকে শুরু করে বোর্ডের কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটার উপর ডিপেন্ড করবে। নিশ্চয়ই আসল মুস্তাফিজকে সবাই বিশ্বকাপে চায়, সুতরাং সেই জন্য যেটা করণীয় সেটাই হয়তো বা ক্রিকেট বোর্ড করবে। বাট জিম্বাবুয়ে সিরিজটাও বাংলাদেশের ওই অর্থে গুরুত্বপূর্ণ, যেহেতু একটা দল হিসেবে আসলে বাংলাদেশ ওই সময়টা খেলবে, সেই সময়টা মুস্তাফিজের থাকাটা যদি খুব বেশি জরুরি হয়, সেই সিদ্ধান্তটা হয়তো বা বোর্ড নেবে। তবে ওভারঅল বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট দল চায় মুস্তাফিজ সেই পুরনো রূপে ফিরে আসুক, যেটা আইপিএল এ দেখাচ্ছে সেটা বিশ্বকাপে সবাই দেখতে চায়। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। ধোনি ক্যাচ ছেড়ে দিলেন, উইকেটটা এসেও আসছিল না, অবশেষে এলো। ডেথ ওভারই প্রতিপক্ষের জন্য মারণাস্ত্র নিয়ে এলেন কাটার মাস্টার। 1টি নয় 2টি উইকেট, এক ম্যাচ বাদেই 9 উইকেট নিয়ে আবার হাইয়েস্ট উইকেট টেকারের তালিকার চূড়ায় দ্য ফিজ। পার্পল ক্যাপ খুঁজে নিয়েছে তার আসল মালিককে, চিপকের হিরো মুস্তাফিজুর রহমান। কৈনুগণা রিপোর্ট। মুস্তাফিজের হাতে পার্পল ক্যাপটা তুলে দিয়ে যেন দায় মুক্ত হলেন কাপ্তান ঋতুরাজ। ফিজের কামব্যাক, চেন্নাইয়ের জয় ফেরা, সব মিলিয়ে ঈদের আগে ঈদের খুশি ইয়েলো ডেরায়। দলের জয় অবদান রাখতে পেরে কাটার মাস্টারও ভীষণ খুশি, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজের অনুভূতি। গৌতম গম্ভীরের দলের অ্যাগ্রেশন ধোনির মাস্টার প্ল্যানের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। আনবিটেন কলকাতাকে মাটিতে নামিয়ে আনলো চেন্নাই সুপার কিংস, আর এই জয়ের অন্যতম হিরো মুস্তাফিজ। তার লুকি স্লোয়ার বলের ধাঁধায় কলকাতার হার্ড হিটার ব্যাটাররা 5.50 ইকোনমিতে 4 ওভারে 22 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। সব মিলিয়ে এখনো পর্যন্ত আইপিএলে 4 ম্যাচ খেলে 128 রান দিয়ে আজ ইকোনমিতে মুস্তাফিজ নিয়েছেন 9 উইকেট। এই মুস্তাফিজকে দেখে নিঃসন্দেহে আফসোসে পড়ছে সেই দিল্লি ক্যাপিটালস। গেল সিজনে 2 ম্যাচ দেখে ফিজকে বসিয়ে দেওয়া হয়েছিল বেঞ্চে, আর সিজন শেষ হতে মুস্তাফিজকে রিলিজ করে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
ক্যাপিটালসের জার্সিতে ফ্রিজের কপালে জুটেছিল কেবল 2 ম্যাচ, ওভার পেয়েছিলেন 7টা, ইকোনমি 11.29-তে নিয়েছিলেন 2 উইকেট। বাংলাদেশি বলেই কি ফ্র্যাঞ্চাইজিটির এমন জিরো টলারেন্স? এই ভাবনাকে যারা দিয়ে বেড়াচ্ছেন আবেগের তকমা, তাদের জন্য জলজান্ত উদাহরণ হেনরিক নরকিয়া। চলতি আইপিএলে দিল্লির পেসার নরকিয়াকে সামনে পেয়ে যেন ব্যাটাররা মেতে ওঠে তাণ্ডব নৃত্যে। মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচটা বোধহয় এখনো তাড়িয়ে বেড়াচ্ছে এই প্রোটিয়াকে। ডেথ ওভার স্পেশালিস্ট তকমা পাওয়া নরকিয়াকে নিয়ে চেলে খেলায় মেতেছিল রোমারিও শেফার। 1 ওভারে তুলে নেন 32 রান। সেই ম্যাচটায় নরকিয়ার ইকোনমি গিয়ে দাঁড়ায় 16.25। শুধু একটা ম্যাচই নয়, এবারের আইপিএলে প্রতি ম্যাচেই নরকিয়া থাকছেন এক্সপেন্সিভ। 4 ম্যাচ খেলে দিয়ে ফেলেছেন 215 রান, 13.44 ইকোনমিতে ঝুলিতে তার 6 উইকেট। এমন পারফরমেন্সের পরও ম্যাচের পর ম্যাচ তাকে খেলিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। বছর না যেতেই দিল্লিকে বুড়ো আঙুল দেখিয়ে দিল বাংলার কাটার মাস্টার। যে বোলারকে তারা ছুড়ে ফেলে দিয়েছিল সেই এবার চেন্নাইয়ের তুরুপের তাস। দিল্লি যা পারলো না, চেন্নাই তা করে দেখালো। কে না জানে খাঁটি সোনা চিনে নিতে হতে হয় কোষ্টি পাথর। তাই তো দিল্লির কাছে দিল্লি বহুদূর। কোহিনুর কণা, 71। কোচের দায়িত্ব পেয়ে মাত্র 6 মাসে দেশকে জিতিয়েছেন 2টি নারী সাফ। এবার পেলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের বড় দায়িত্ব। সাইফুল বারী টিটু বদলে দিতে চান দেশের ভঙ্গুর ফুটবল কাঠামোটা। ফিফা থেকে ফান্ড বাড়িয়ে চাপ কমাতে চান বাফুফের তহবিলে। কথার ফুলঝুরি নয়, কাজেই প্রমাণ দিতে প্রস্তুত এই কুল হেডেড ম্যান। মেহেদী নাইমের রিপোর্ট। মাঝমাঠের সৈনিক থেকে ঢাকাউটে ন্যাশনাল ডিউটি পালন করে এবার বাংলার ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টরের বড় দায়িত্বে সাইফুল বারী টিটু, দ্য কুল হেডেড ম্যান। কলেজ বিদায়ের মাস 6 পর দেশিদের মাঝে আস্থা খুঁজে নিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। ছোটনের বিদায়ের পর নারী দলের দায়িত্ব পেয়ে সাফ অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-19 ট্রফি জিতিয়ে মার্কস পেয়েছেন 10 আউট অফ 10। এবার তার কাঁধে পুরো দেশের স্ট্র্যাটেজি সেট করার দায়িত্ব। প্রথম প্ল্যানটা কি এই মাস্টার মাইন্ডের? মেইন হচ্ছে ফুটবলটা ফেডারেশনের সেল করাটা, যে এটা একটা প্রোডাক্ট, এটা আমরা যত বেশি ভাবে সারা দেশে ছড়ানো, ইন্টারন্যাশনালিও যতটা আমরা দিতে পারি, ওই চেষ্টাটার মধ্যেই প্ল্যানটা সীমাবদ্ধ থাকবে। অফকোর্স সরকারি সাহায্যগুলি কিভাবে পাবো, এই জিনিসগুলি নিয়েও আমাদের কাজ করা, অলরেডি কাজ তো চলছে, সরকার সাহায্য করছে, বাট আরো ব্যাপকভাবে সাহায্য কিভাবে নেওয়া যায়। বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক ফুটবল না করে সারা বাংলাদেশে অনেক ট্যালেন্টেড প্লেয়ার ছড়িয়ে আছে। মূলত তারাই কিন্তু বাংলাদেশকে জেতাচ্ছে বিভিন্ন এজ লেভেল এবং সিনিয়র পর্যায়ে। তাদেরকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে বের করার জন্য কি মাস্টার প্ল্যান করছেন? ট্যালেন্ট হান্ট অলরেডি যে বিএফএফ এর যে অ্যাফিলিয়েটেড একাডেমিগুলি আছে 150-র উপরে সম্ভবত, মেয়েদের আছে 25-26টা। তো এগুলি নিয়ে খুব ভালোভাবে কাজ করাটা হচ্ছে প্রথম লক্ষ্য। বাট আমার চেষ্টা থাকবে যে আমাদের একসাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু ডিসেন্ট্রালাইজ হওয়া। ফুটবলের উন্নয়নে যারা ভালো তাদের জন্য টাকার বস্তা নিয়ে বসে থাকে ফিফা। বাফুফের অভাবে স্বভাবে এবার সেই সুবিধাটা কাজে লাগাতে চান টিটু। বিলিভ মি যে আপনার এখানে অনেক কাজ, এটা আপনি এখানে যদি কাজ কেউ না করে বুঝবে না যে কি কাজ হচ্ছে। সো নিয়মিতভাবে আপনার প্লেয়ার বাছাই থেকে শুরু করে আপনার একটা যেটা বলবো যে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম একটা নতুন ফিফার আছে, এটাও কিন্তু বিএফএফ করছে অলরেডি। প্লেয়ারদের বাছাই করে তাদের একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আমরা এলিট একাডেমি যেটা আছে এখানে আমরা আরো কিভাবে এটাকে আরো স্মুথলি চালাতে পারি ইন টার্মস অফ যে অ্যাকোমোডেশন। মিডিয়া ছাড়া কিন্তু আমরা এক পাও ওইদিকে যেতে পারবো না, কারণ স্পন্সররা কেন আসবে, তারা চায় কিন্তু মিডিয়া কভারেজ। বাফুফের দুটি একাডেমির একটি মতিঝিলে, অপরটি কমলাপুরে। দায়িত্ব নিয়েই একাডেমির সংখ্যা বাড়াতে উদ্যোগী নয়া টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর। আমরা কমলাপুর স্টেডিয়াম ইউজ করছি, বাট আমরা ডিফারেন্ট কোনো কিছু করতে পারি কিনা যেখানে আরো বেশি পাইপলাইনে প্লেয়ার নিয়ে কাজ করতে পারবো। সে আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 তিনটা টিম। মেইন প্ল্যান থাকবে যে আমরা শুধু বিএফএফ এর টাকার দিকে না তাকিয়ে আমরা অন্যভাবে আমাদের এই জিনিসটা মার্কেটিং করতে পারি কিনা, যে মার্কেটিং করে সেল করে ওটা দিয়ে ডেভেলপ করা। ফুটবলে এফসি সর্বোচ্চ কোচিং লাইসেন্স করা সাইফুল বারী টিটু দক্ষ হাতে সামলেছেন আবাহনী মোহামেডান শেখ রাসেলকে। এবার তার কৌশলে নতুন প্রাণ ফিরে পাবে বাংলার রুগ্ন ফুটবল। সেই স্বপ্নের দিন গুনি। মেহেদী নাইম, 71। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ চলতি সিজনের কোয়ার্টার ফাইনালস এর মহারণ শুরু হচ্ছে আজ থেকে। রাতের বিগ ক্লাশে রিয়াল মাদ্রিদের মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। একই সময় আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের মোকাবেলায় নামবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্ট। কিছু স্মৃতি ভুলে যাওয়াই ভালো, কিছু গল্প মুছে ফেলতে পারলেই যেন মেলে স্বস্তি। তেমনি সিটির সাথে আগের দেখা হওয়ার গল্প নিশ্চয়ই ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। গেল মে মাসে নিজেদের মাঠে লস ব্ল্যাঙ্কোদের ডেকে এনে 4-0 গোলে বিধ্বস্ত করে সিটিজেনরা। সেমিফাইনালে 2 লেগে 5-1 অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে মুভ করে গেল সিজনের ট্রেবল জয়ীরা।
তবে রিয়াল এমন একটা দল যাদের সব সময় এমন বলে কয়ে হেসে খেলে হারানো যায় না, কথাটা বলছেন সিটি বস পেপ গার্দিওলা। রিয়ালকে প্রতিবার অমন করে হারানো অসম্ভব, কারণ তারা প্রতিনিয়ত শিখতে জানে, একই ম্যাচে ভিন্ন ধরনের গেম প্ল্যান বাস্তবায়ন করতে পারে, হঠাৎ করে আক্রমণাত্মক হয় এবং হাই প্রেস করতে শুরু করে। তাদের এই বৈশিষ্ট্য বেশ বিপজ্জনক, সেটা সবাই জানে। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজে এ নিয়ে টানা 3 বার দেখা হচ্ছে রিয়াল সিটির। এই লড়াইয়ে সিটিজেনদের এগিয়ে না রেখে উপায় নেই, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা টানা 10 ইউসিএল ম্যাচ জিতেছে। তাদের আগে এমন ধারাবাহিকতার নজির আছে কেবল বায়ার্ন মিউনিখের। ওদিকে রিয়াল মাদ্রিদ ইংলিশ জায়ান্ট দলটার বিপক্ষে শেষ 6 ইউসিএল ক্ল্যাশে জিততে পেরেছে মাত্র একবার। 10 ম্যাচে হজম করেছে 17 গোল। সিটি ভার্সেস রিয়াল লড়াইটা দুই ম্যানেজারের ক্ষেত্রেও সুপার রাইভালরি। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ 113 ম্যাচ জয়ের রেকর্ড কার্লো আনচেলত্তির খাতায়, গার্দিওলা মাত্র 4 জয় পেছনে। সিটির সাথে রিয়ালের যে পার্থক্য, বায়ার্নের সাথে আর্সেনালের তার চেয়ে ঢের বেশি। চ্যাম্পিয়ন্স লিগে এই দু দলের শেষ 3 ম্যাচের স্কোর লাইন রীতিমতো মিরাকেল। কি হোম কি অ্যাওয়ে, প্রতিবারই গানাররা হেরেছে বরাবর 5-1 গোলে। পরিসংখ্যানের সব পাতাই বায়ার্নের পক্ষে। ইউসিএল এর নকআউট স্টেজে এর আগে তাদের সাথে আর্সেনালের দেখা হয়েছে 4 বার, বাভারিয়ানরা জিতেছে প্রতিবারই। ওদিকে এই আসরে আর্সেনালের সবশেষ সর্বোচ্চ সাফল্য 2006 সালের ফাইনাল খেলা। তবে বায়ার্ন বস থমাস টুখেল মনে করিয়ে দিচ্ছেন ইনফর্ম আর্সেনাল হতে পারে বিপদের কারণ। লিগে তারা আছে টপ পজিশনে। ওদিকে বায়ার্ন এবারের বুন্ডেসলিগায় বায়ার লেভারকুসেনের কাছে 16 পয়েন্টের ব্যবধানে হারিয়ে বসে আছে টপ পজিশনটা। আর্সেনাল এখন প্রিমিয়ার লিগের সেরা দল, পরিসংখ্যান তাই বলে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা আলাদা। আমরা জানি তাদের দুর্বলতা, সেই অনুযায়ী ম্যাচে আঘাত করতে চাই। মঙ্গলবারের ম্যাচে আর্সেনাল নিশ্চয়ই আলাদা ট্যাকটিক্স সাজাবে বায়ার্ন স্ট্রাইকার হ্যারি কেইনকে ঘিরে। গানারদের বিপক্ষে 19 ম্যাচে 14 গোল করেছেন এই ইংলিশ ফরওয়ার্ড। কেবল লেস্টার সিটি আর এভারটনের বিপক্ষে এর চেয়ে বেশি গোল আছে তার। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ভেন্যুতে কোনো ইংলিশ দলের বিপক্ষে গেল 6 ম্যাচে মাত্র একটাই হেরেছে বায়ার্ন, সেটাও গেল সিজনে ম্যান সিটির বিপক্ষে। এবারে জার্মান জায়ান্টরা বেশ সিরিয়াস, কারণ একে তো বুন্ডেসলিগার টাইটেলটা মিস হওয়ার সময়ের ব্যাপার মাত্র, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও 2019-20 সিজনের শিরোপা জেতার পর টানা 3 মৌসুমে বিদায় নিতে হয়েছে এই কোয়ার্টার ফাইনাল থেকেই। এবার আর তেমন তিক্ত অভিজ্ঞতা অর্জন করতে চায় না বাভারিয়ানরা। খালিদ জামিল, একাত্তর। সৌদি সুপার লিগে মেজাজ হারিয়ে শিরোনামে ক্রিস্টিয়ানো রোনালদো। আল হিলালের বিপক্ষে ক্লাসিক ম্যাচে আল নাসেরের সুপারস্টার জোরে সোরে ধাক্কা দিয়েছেন, মাটিতে ফেলে দিয়েছেন আলী আল বুলাইহিকে। ভিকটিম সেই একই ডিফেন্ডার যিনি বিশ্বকাপে উত্তক্ত করেছিলেন লিওনেল মেসিকে। শুধু ওখানেই থামেননি, রেড কার্ড ডিসিশন দেওয়ার পর রোনালদো মারতে বসেছিলেন স্বয়ং রেফারিকেও। কিন্তু কি এমন হয়েছিল যাতে অত ক্ষেপে গিয়েছিলেন CR7? ম্যাচের বিতর্কিত অংশের গল্প মাহদি হাসানের কাছে। গেল বিশ্বকাপে লিওনেল মেসির দিকে তেড়ে যাওয়া, অপমান করার চেষ্টা, লাইমলাইটে এসেছিলেন আলী আল বুলাইহি। নিচক কাকতালীয় বলবেন নাকি নিয়তি, মেসি যেখানে সেখানে কোনো না কোনো ভাবে এসেই পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। একই ফুটবলার আলী আল বুলাইহি। রোনালদো সৌদি প্রো লিগে আসার পর থেকে বিভিন্ন সময় করছিলেন উত্তপ্ত, আর কাহাতক করা যায় সহ্য। সৌদি সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিয়ম বহির্ভূত আচরণ দেখিয়ে স্ট্রেট রেড কার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো মেজাজ এতটাই হারিয়েছেন যে রেফারি যখন রেড কার্ড দেখিয়েছেন, CR7 এর মুষ্টিবদ্ধ হাতটা তেড়ে যাচ্ছিল রেফারির দিকে। ভয় পেয়ে গিয়েছিলেন আল নাসেরের নিজের টিমের সতীর্থ। ভাগ্য ভালো যে কোনো না কোনো ভাবে সংযত করেছেন শেষ মুহূর্তে, তা না হলে আল বুলাইহির অবস্থা যা তাই হতে পারত বেচারা রেফারি। সৌদি লিগের জায়ান্ট আল হিলালের সাথে আল নাসেরের টক্করে CR7 এর দল হেরেছে 2-1। তবে ম্যাচের শেষ দিকে এসে ওই যে মেজাজ হারানো, তার আসল প্রেক্ষাপট কিন্তু অনেক আগে, যখন ফার্স্ট হাফে স্কোর লাইন ছিল 0-0। একেবারে পরিষ্কার গোলকে ডিসঅ্যালাউ করেছেন রেফারি অফসাইডের অজুহাতে। অথচ রিপ্লেতে দেখা গেছে ক্রিস্টিয়ানোর কোনো টাচই ছিল না বলে টিমমেট অটাভিও অন সাইডে 1-0-তে নিশ্চিতভাবে এগিয়ে যাবার কথা আল নাসেরের। অথচ ম্যাচটাই শেষ অব্দি এগিয়েছে হারে। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাবার বেলাতে দর্শককে বারবার দেখাচ্ছিলেন রেফারিকে, যেন তাচ্ছিল্যে বলতে চেয়েছেন এই ম্যাচের স্কোর লাইন আল হিলাল 2-1 আল নাসের নয়, বরং রেফারি 2-1 আল নাসের।